সেদিন রাতের বেলায় মেয়েটার গোপনাঙ্গের ভেতরে বড় বড় যোগ ঢুকিয়ে দেয় এই মহিলা কোনো এক বিশেষ কারণে, এবং পরের দিন রাতের বেলায় মেয়েটাকে ধরে মেয়েটার মুখটা জলের মধ্যে ডুবিয়ে রাখছিল ওরা। এভাবেই এই পাগলখানায় এক বিশেষ গোপন জিনিস করা হয় মানসিক রোগীদের সাথে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যেটা ওদের কল্পনার বাইরে ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন দ্বীপ, চারদিকে জল। এই দ্বীপের মধ্যে আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এবং এই দ্বীপের মধ্যেই আছে এমন একটা মানসিক হাসপাতাল যেটা সেই সময় পৃথিবীতে খবরের বিষয় হয়ে গেছিল। এই মানসিক হাসপাতালে একদিন এমন একটা রহস্যময় মেয়ে আসে যার নাকি স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু কেন গেছে সেটা কেউ জানে না। এই মেয়েটাকে দেখতে যেমন, মেয়েটা কিন্তু সত্যিকারের সেরকম ছিল না। ওই পাগলা গারদে এক মানসিক রোগীকে দেখা যায় তাকে কেরোসিন তেল দিয়ে স্নান করানো হচ্ছিল একটা কারণে। প্রতিটা মানুষের চেহারা এই পাগলা গারদে সম্পূর্ণ আলাদা। সবথেকে অবাক ব্যাপার হলো এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা সত্য ঘটনা। প্রতিটা চরিত্রের আসল ছবি আমি ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক একটা সেরা থ্রিলার। এসডি স্টোরি প্রেজেন্টস এসকেপিং দ্য ম্যাড হাউস, দ্য নীলি ব্লাই স্টোরি। সাল 1887। উদ্ভ্রান্তির মতো নিউ ইয়র্ক শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় এই মেয়েটাকে। নাম নেলি ব্রাউন। ওর নাকি অতীতের কোনো স্মৃতিই মনে নেই, একমাত্র নিজের নামটা ছাড়া। ফলে তাকে ভর্তি করা হয় একটা নির্জন দ্বীপে একটা পাগলখানায়। নাম উইমেন্স লুনাটিক অ্যাসাইলাম। পাগলখানা থেকে সংবাদপত্রে একাধিক বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেয়েটার আসল পরিচয় কি। অনেকে আসেও, কিন্তু তারা দেখা করতে এসেছে, মানে ওই ছেলেপেলের স্বভাব আর কি। সুন্দরী মেয়ে দেখলে পরে জাস্ট একবার চোখের দেখা দেখতে এসেছে। হঠাৎ একদিন একটা লোক এসে দাবি করে নীলি আমার স্ত্রী। কিন্তু নীলিকে সামনাসামনি দেখার পর লোকটা নিজের সিদ্ধান্ত বদলায়। সে বলে, আমারই কোথাও ভুল হয়েছে, এই মেয়েটা আমার স্ত্রী নয়। তবে এমন সময় নীলি লোকটার মুখ থেকে একটা বিশেষ শব্দ শুনতে পায়। কি শব্দ? ব্যাট। এই শব্দটা শোনা মাত্রই নীলির মনে একটা স্মৃতি ফিরে আসে, যেখানে সে নিজেকে সম্ভবত তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের সঙ্গে দেখতে পায়। বিভিন্ন ধরনের স্মৃতি, হ্যাঁ, সাথে ওই স্মৃতিও ছিল। তো নীলির স্পষ্ট কিছু মনে পড়ে না যে লোকটা কে আর তার নামই বা কি, কিন্তু কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। নীলি ওই পাগলখানার একজন ডাক্তার, নাম জোসাইয়া, তাকে সবকিছু খুলে বলে। নীলি বলে, আমার একটা ঘর আছে, পরিবার আছে, আমি এটা অনুভব করতে পারি, কিন্তু এতটুকু মনে করতে পারছি না যে আমি কোথায় থাকতাম, আমার হাজবেন্ড বা প্রেমিক কে, আমার বাবা মাই বা কে। কিন্তু যখনই আমি ব্যাড শব্দটা শুনলাম, আমার মনের মধ্যে একজনের ছবি ভেসে উঠল। আমাকে দয়া করে যদি একবার নিউ ইয়র্ক শহরে যেতে দেন, তাহলে আমার সবকিছু মনে পড়ে যাবে। তোমার স্মৃতি পুরোপুরি ফিরে না আসা অবধি তোমাকে এখানেই থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। তবে তোমার স্মৃতি পুরোপুরি মুছে যায়নি, কোনো একটা কারণে সেগুলো চাপা পড়ে আছে। আসলে নীলি নিউ ইয়র্ক শহরে ফিরে যেতে চাইছিল, একটা বড় কারণ ছিল। কারণ এই অদ্ভুত পাগলখানা, যেটা কিনা এই নির্জন দ্বীপের মধ্যে আছে, এখান থেকে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই শহরের সাথে। এবং এই পাগলখানাটা শুধু নামেই মানসিক চিকিৎসালয় ছিল। এখানে রোগীদের উপর করা হতো মানসিক এবং শারীরিক অত্যাচার। এবং নীলির সঙ্গে এদের এই যে ব্যবহার, এই সমস্ত কিছুর পেছনে একটা কারণ ছিল। এমনকি নীলির এই স্মৃতিশক্তি যাওয়ার পেছনেও এই পাগলখানারই হাত আছে। তার স্মৃতিশক্তি আগে থেকে নষ্ট ছিল না, সে এক গভীর রহস্য। যাই হোক, অ্যাসাইলামে তাকেও নির্মমভাবে নির্যাতন করা হয়। নার্সরা মারধর করে, অপমান করে। প্রতিটা রোগীকে এমন এক ধরনের জুতো পরানো হতো যা স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ভারী, এবং একটা বিশেষ বেল্ট দিয়ে পায়ের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই বেল্টটা কোনো নির্দিষ্ট চাবি ছাড়া খোলাও যায় না, যাতে কোনো রোগী এই পাগলা গারদ থেকে পালানোর চেষ্টা না করে। এই জন্যই ব্যবস্থা। নীলি ডক্টর জোসাইয়াকে অনুরোধ করে, আমার জুতোর বেল্টটা একটু ঢিলে করে দেবেন, আমার তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কিছু একটা করুন। যদিও জুতোর চাবি থাকে অ্যাসাইলামের প্রধান, যার নাম ম্যাট্রেন গেরির কাছে। পরিচয় করা যাক ম্যাট্রেন গেরির সাথে। ইনি দেখতে যেরকম অদ্ভুত, একই রকম অদ্ভুত স্বভাবের মহিলা, অত্যন্ত কড়া এবং নিষ্ঠুর এবং কিছুটা রহস্যময়। কেউ জানে না সে তার ব্যক্তিগত এই ড্রয়ারটাতে কি করতে থাকে। রোগীদেরকে কয়েদি মনে করে এবং গর্ববোধ করে যে সে যবে থেকে এই পাগলখানা খুলেছে তবে থেকে কোনো রোগী এই পাগলা গারদ ছেড়ে পালাতে পারেনি। যদিও ডক্টর জোসাইয়া এই পাগলা গারদে নতুন ডাক্তার হয়ে এসেছে,
তাই এত সব নিয়মের ব্যাপারে সে জানতো না। জোসাইয়া নেলিকে নিয়ে যায় গ্রেডির কাছে তার জুতোর বেল্টটা খোলার জন্য বা একটু হালকা করার জন্য। তবে গ্রেডি জোসাইয়ার কথা শোনে না। সে বলে এখানে ৪৫টা পাগল আছে। ৪৫ জোড়া জুতো মানে ৯০টা জুতো। ৯০টা জুতো দিনের বেলায়, ৯০টা জুতো রাতের বেলায়, মানে ১৮০টা। আর আমার কাছে নার্স আছে মাত্র ৩ জন। সুতরাং ওর জুতোর বেল্ট হালকা করার মতো মানুষ এখানে নেই, বা আমাদের ইচ্ছেও নেই। এখানকার যা নিয়ম সেই মতোই চলতে হবে। তবে ডক্টর জোসাইয়া জোরাজুরি করলে বাধ্য হয়ে গ্রেডি তাকে চাবিটা দিয়ে দেয়। নেলির জুতোর বেল্ট খুলে দেয় জোসাইয়া। ঠিক তখনই ব্রাউন নামের একটা নার্স এসে জানায় রোগীদের স্নানের সময় হয়েছে। নেলি সহ ৪৫ জন রোগীকে ওয়াশরুমে নিয়ে আসা হয়। নার্সরা তাদের কোনো দয়া মায়া দেখায় না। ব্রাউন প্রত্যেকটা মেয়েকে নগ্ন করে এবং তাদের ওপর ঠান্ডা বরফ জল ঢেলে ওয়াশরুমের সমস্ত জানলা খুলে দেয়। মেয়েগুলো নগ্ন অবস্থায় কাঁপতে থাকে। স্নানের সময় নেলির পরিচয় হয় এই মেয়েটার সঙ্গে, নাম হ্যালিস্টার। সে আজকে এখানে নতুন এসেছে। কথায় কথায় নেলি জানতে পারে তার সদ্যজাত সন্তান জর্জকে এই পাগলখানায় আসার আগে কেড়ে নেওয়া হয়েছে। ব্রেকফাস্টের সময় হলিস্টার একটা রকিং চেয়ার দেখতে পায়। রকিং চেয়ার মানে যেটাকে ইজি চেয়ারের মতো বলে, চেয়ার দুলতে থাকে। তো সেই চেয়ারটা দেখে হলিস্টার বলে, আমার ছেলেটা যেখানে থাকতো ওই চেয়ারটাও এরকম ছিল, আমি কি একবার বসতে পারি? নেলি তাকে বাধা দিয়ে বলে, না, এটা গ্রেডি চেয়ার, এখানে বসলে তার শাস্তি প্রচণ্ড নৃশংস হয়। লটি হলিস্টার কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমার ছেলের স্মৃতি হিসাবে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, সেটা ওরা কেড়ে নিয়েছে। দেখা যায় তাদেরকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে আসা হয়। সেখানে গ্রেডি এবং বাকি নার্সরা উপস্থিত ছিল। রোগীদের সঙ্গে তারা একসাথেই খাবার খায়, কিন্তু তাদের খাবারের মধ্যে পার্থক্য আছে। তারা খায় ভালো ভালো সব খাবার এবং রোগীদের প্লেটে পড়ে থাকে এক অদ্ভুত দেখতে আঠালো পদার্থ। ওটাই ওদেরকে খেতে হয়, যেটা কিনা পশুদের খাবারেরও অযোগ্য। লটি হলিস্টার সেই খাবার খায় না। সে বলে, আমি একজন হলিস্টার, একজন উচ্চ বংশের। আমার হাজবেন্ড বা ভাই যদি জানতে পারে যে আমি এখানে আছি আর তোমরা আমাকে এইভাবে খাবার দিচ্ছ, তাহলে তোমাদের সাথে খুব খারাপ হবে। এবং এখানে একটা প্রশ্ন আসে, যদি এখানে যারা যারা আছে, যেসব মানসিক রোগীরা, তারা যদি নিজেদের ইচ্ছাতেই বা তাদের পরিবারে যদি তাদেরকে এখানে ভর্তি করে দিয়ে যেয়ে থাকে, তাহলে কেন তাদের পরিবার তাদেরকে এখানে দেখা করতে বা নিতে আসে না? এটাও একটা রহস্য। সত্যিই কি মানসিক রোগীরা এখানে নিজেরা এসেছে, নাকি তাদেরকে নিয়ে আসা হয়েছে? লটি হলিস্টারের পরিচয় হয় টিলি এবং ডেমারাস নামে দুজন রোগীর সাথে। ডেমারাস বলে, আমি এখানে আসার আগে একজন চেম্বারমেট ছিলাম। আমার কাছে কোনো টাকা নেই, আমি সব টাকা খরচ করে ফেলেছিলাম। তারপর থেকেই আমার মানসিক রোগ হতে শুরু করে। টিলি বলে, আমি এখানে আসার আগে একজন বেশ্যা হিসাবে কাজ করতাম। তারপর কিছুই মনে নেই। একদিন দেখি আমি এখানে। এছাড়াও এখানে জোহানি নামে একটা মেয়ে আছে, যে মেয়েটা ইংরাজি বলতে পারে না, শুধু স্প্যানিশ ভাষায় কথা বলে, এবং এই জন্য তাকে নাকি সবাই পাগল বলে ধরে নিয়েছে। অ্যাসাইলামে আসার অদ্ভুত সব কারণ শুনে অবাক হয়ে যায় লটি। সে ভাবে, শুধুমাত্র এইসব নর্মাল কারণের জন্য এই পাগলখানা তাদেরকে ভর্তি করে রাখা হয়েছে পাগল হিসেবে? এটা কি সত্যি কোনো পাগলখানা? কারণ এখানকার অর্ধেক মানুষই তো সুস্থ। রাতের বেলায় একজন নার্স আবার নেলি সহ বিভিন্ন রোগীদের জুতোর মধ্যে বেল্ট বেঁধে দেয়। নেলি প্রতিবাদ করতে যায়। সে বলে, আমরা পশু নই, আমরা এখানে চিকিৎসা করাতে এসেছি। নার্স হুমকি দিয়ে বলে, মুখের ওপর কথা বললে তোমাদের রিট্রিটে পাঠিয়ে দেওয়া হবে। রিট্রিট কি? রিট্রিট হলো এমন একটা জায়গা এই হাসপাতালের, যেখানে একটা ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে রোগীদেরকে আটকে রাখা হয় এবং সেখানে কোনো খাবার দাবার দেওয়া হয় না এবং ঠান্ডা বরফ জলের মধ্যে চুবিয়ে রাখা হয় সেই অন্ধকার ঘরটাতে। কিন্তু কি জন্য, কেন, সেটা পরে জানা যাবে। পরের দিন নেলি জোসাইয়াকে সবকিছু বলে যে কিভাবে এখানকার নার্সরা রোগীদের উপর অত্যাচার করে। এমনকি সে এটাও বলে যে এখানে যতগুলো মানসিক রোগী আছে তাদের মধ্যে বেশিরভাগই পাগল নয়। জোসাইয়া তার কথা বিশ্বাস করে না। সে বলে, নেলি, তুমি যা ভাবছো হয়তো সত্যি নয়, হয়তো সত্যি তোমাদেরকে সুস্থ করে তোলার জন্য এরকম করা হচ্ছে। এটা চিকিৎসার একটা ধাপ হতে পারে। নেলি বলে, আমার কিছুই মনে পড়ছে না, আর আমার জুতার বেল্টটাও আজকে অনেক শক্ত করে বাঁধা হয়েছে। নেলির কষ্ট দেখে জোসাইয়া বলে, চিন্তা করো না, আমি তোমার জুতোর বেল্টটা হালকা করার জন্য একটা নকল চাবি বানিয়েছি। তুমি প্রতিদিন যখন আমার কাছে থেরাপির জন্য আসবে, আমি তোমার জুতোর বেল্টটা আলগা করে দেব। নেলি এবং জোসাইয়ার মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। নেলি জোসাইয়াকে বলে, গ্রেডি আমাদের অ্যাসাইলামের একটা চেয়ার পর্যন্ত বসতে দেয় না। জোসাইয়া নেলির কথা শুনে সবাইকে নিয়ে গিয়ে গ্রেডির চেয়ারে বসায় এবং এতে গ্রেডি প্রচণ্ড রেগে যায়। গ্রেডি সবাইকে শাস্তি হিসেবে দ্য ফার্মে পাঠিয়ে দেয়। দ্য ফার্ম কি? দ্য ফার্ম হলো এই মেন্টাল অ্যাসাইলামের এমন একটা জায়গা যেখানে সবাইকে ভারী ভারী পাথর টানতে বাধ্য করা হতো। আর এই সুযোগে গ্রেডির অফিস ফাঁকা পেয়ে নেলি চুপচাপ তার অফিসে ঢুকে পড়ে। সে গ্রেডির ডয়ার থেকে হলিস্টারের ছেলে জর্জের ছোট্ট ব্ল্যাঙ্কেট এবং একটা ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিটার মধ্যে
নেলিরই নাম লেখা ছিল। নেলি বুঝতে পারে ডায়েরিটা তারই, কিন্তু তখনই ফেন্টন নামের একটা নার্স তাকে ধরে ফেলে। নেলি ফেন্টনকে অনুরোধ করে বিষয়টা গোপন রাখার জন্য। সে বলে, দেখো, আমার এতটুকু তো মনে পড়ে যে আমি এখানে এসেছি, কিন্তু আমার অন্য কিছুই মনে নেই। আমি এখান থেকে বেরোতে চাই, তার আগে জানা দরকার আমি কে, আমি কেন এখানে। ফেন্টন তার কথায় রাজি হয়ে যায়। ফেন্টনের কেমন যেন মায়া হয় নেলিকে দেখে। রাতের বেলা সেই পাথরটানা শাস্তি শেষ করে সবাই যখন ফেরে, তখন নেলি জর্জের ব্ল্যাঙ্কেটটা লটি হলিস্টারকে ফিরিয়ে দেয় এবং দুপুরবেলায় নেলি ডায়েরিটা জোসাইয়াকে দেখায়। সেখানে লেখা ছিল কিভাবে শুধুমাত্র ডেমারেসের কাছে টাকা না থাকার জন্য তাকে এই পাগলখানায় নিয়ে আসা হয়েছে। আরেক রোগী জোহানি, সে শুধু অন্য ভাষায় কথা বলে, এই অপরাধে তার উপরে এখানকার নার্সরা কিভাবে অত্যাচার করে। নেলি এসব দেখিয়ে বলে, দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে কোনো কিছু ঠিক নেই। এই লেখাগুলো আমিই লিখেছি, কিন্তু কবে লিখেছি, কেন লিখেছি কিছুই মনে পড়ছে না। জোসাইয়া এসবে বিশ্বাস করে না। সে ভাবে এই সমস্ত কিছুই হয়তো নেলির কল্পনা মাত্র। জোসাইয়া সেই ডায়েরিটা নিজের অফিসেই রেখে দেয়। রাতের বেলায় লটি হলিস্টারের ছেলে জর্জের ব্ল্যাঙ্কেটটা অন্য একটা রোগী চুরি করার চেষ্টা করলে গ্রেডি ধরে ফেলে। গ্রেডি লটিকে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? তুমি কি জানো আমার ড্রয়ার থেকে জিনিস চুরি করার শাস্তি কি? তোমায় এবার রিট্রিটে যেতে হবে। নেলি সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। সে বলে, আমি এটা চুরি করেছিলাম আপনার অফিস থেকে। গ্রেডি ভয়ঙ্কর শান্ত গলায় বলে, একবারও ভাবনি এর পরিণতি কি হতে পারে? ওই ব্ল্যাঙ্কেটটা সম্পূর্ণ পুড়িয়ে ফেলবো আমি। আর তুমি কি মনে করো তুমি এখানকার ডাক্তার? তুমি শুধুমাত্র একটা রোগী। আমি জানি তুমি ডাক্তার জোসাইয়ার প্রতি আকৃষ্ট। ও শরীর তোমার ভালো লাগে, তাই না? তুমি জানো ডক্টর জোসাইয়া বিবাহিত এবং তার একটা ছোট মেয়েও আছে। এরপর সে লটিকে বলে, তোমার শরীরে যে যৌন উত্তেজনা জাগে ডক্টর জোসাইয়ার জন্য, সেই উত্তেজনা চলো আজ আমি নষ্ট করে দেই। শাস্তি হিসাবে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। নেলিকে টেবিলের সঙ্গে বেঁধে তার অন্তর্বাস খোলা হয় এবং তার যৌনাঙ্গে ছেড়ে দেওয়া হয় বড় বড় জোক। এক অদ্ভুত যন্ত্রণায় চিৎকার করতে থাকে নেলি। চিৎকার করতে করতে একসময় নেলির দেহটা নেতিয়ে পড়ে। দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে থাকে গ্রেডি। গ্রেডি বলে চলে, জানো নেলি, আমার যখন 5 বছর বয়স আমার মা মারা যায়। আমার মা কখনো আমার বাবার পরিচয় জানতেও দেয়নি, এবং তারপর যা যা হয়েছিল আমার সাথে, তুমি এখন যা যা সহ্য করছো সেটা তুলনায় কিছুই নয়। কিন্তু আমি বারবার নিজেকে শক্ত করেছি, কোনোদিন হার মানিনি। আশা করছি তুমিও হার মানবে না। যে যোগগুলো তোমার গোপনাঙ্গের মধ্যে খেলছে সেগুলোকে উপভোগ করো। এই বলে সে চলে যায়। পরের দিন সকালবেলায় নেলির অবস্থা অনেকটাই খারাপ। থেরাপি সময় হয়ে গেলেও নেলি জোসাইয়ার সঙ্গে দেখা করতে চায় না। জোসাইয়া নিজে আসে নেলির সঙ্গে কথা বলতে। জোসাইয়া বলে, আমি জানতে পেরেছি কিছুদিন আগে ফ্রান্সে একজন মেয়ে সমুদ্রে ডুবে যায় এবং তাকে উদ্ধার করা হলেও মেয়েটার স্মৃতি তোমার মতোই মুছে গেছে। আমার মনে হয় তোমার সাথেও এরকমই কিছু একটা ঘটেছিল। তুমি কি কিছু মনে করতে পারছো? নেলি গতকাল রাতের বেলায় তার সঙ্গে যা করেছে গ্রেডি, সেই ভয়ে তাকে কোনো উত্তরই দেয় না। এমন সময় দেখা হয় তার সাথে নার্স ফ্যান্টনের। নেলি তাকে জিজ্ঞেস করে, তোমার মনে হয় তুমি এখানে স্বাধীন? তোমরাও তো এখানে এক একজন বন্দী। পার্থক্য একটাই, আমাদের হাত পা বেঁধে রাখা হয়, তোমার হয় না। বলো তো লাস্ট কবে নিজের বাড়িতে গিয়েছিলে তুমি? ফ্যান্টন বলে, তুমি ঠিকই বলেছ। আমরাও যদি গ্রেডির কথা না শুনি আমাদেরকেও রিট্রিটে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আর এই দ্বীপ থেকে বেরোনোর একটাই রাস্তা, সেটা হলো ফেরি। কিন্তু দুঃখের ব্যাপার, এখানে কোনো ফেরি চলাফেরা করে না। আর যে দু একটা ফেরি শহর থেকে এখানে জিনিসপত্র দিতে আসে, তাদেরকেও গার্ডরা পাহারা দেয়। আমার একমাত্র ভাই, যে কিনা পেশায় একজন জেলে মাছ ধরে, ওর একটা বোট আছে। ও হঠাৎ হঠাৎ আমার সঙ্গে আসে দেখা করতে। নেলি পরিষ্কার বুঝতে পারে এই জীবন্ত নরক থেকে তাকে যদি পালাতে হয় তাহলে একমাত্র সাহায্য করতে পারে ফেন্টন এবং তার ভাই। সেদিন রাতের বেলা ডিনারের সময় হঠাৎ করে লটি অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। যখন দেখি তার ছেলের একমাত্র স্মৃতি সে ব্ল্যাঙ্কেটটা গ্রেডি কেড়ে নিয়েছে, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সম্পূর্ণভাবে। সে কেমন দুলতে শুরু করে, জোরে জোরে হাসতে শুরু করে, এবং তার দেখা দেখি বাকি রোগীরাও একইভাবে দুলতে শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। গ্রেডি তাদেরকে থামায় এবং বলে, আমার মনে হয় লটির মাথায় অনেক উকুন ছড়িয়ে পড়েছে। এই উকুন যাতে তোমাদের মাথাতেও ছড়িয়ে না পড়ে সেজন্য তোমাদের সবার চুল পুরোপুরি কেটে দেওয়া হবে। আসলে উকুন তো একটা বাহানা ছিল। আসলে গ্রেডি শাস্তি দিতে চাইছিল সবাইকে, এবং এই জন্য তাদের মাথা ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় ডক্টর জোসাইয়া সেখানে আসে। সে বলে, সত্যিই যদি উকুনের জন্য তাদের মাথা ন্যাড়া করতে হয় তাহলে সেটা মাথা ন্যাড়া নয়, মাথার মধ্যে কেরোসিন ঢালুন। মাথায় কেরোসিন দিলে উকুন চলে যায়। গ্রেডি তার কথায় রাজি হয়ে যায়। তার নির্দেশে নার্সরা সবার মাথায় কেরোসিন ঢালতে শুরু করে। হঠাৎ
লটির মাথায় কেরোসিন ঢালার সময় লটি জোরে জোরে হাসতে শুরু করে এবং নার্সরা রেগে গিয়ে তার মাথায় পুরো 1 বালতি কেরোসিন ঢেলে দেয়। তবে লটির হাসি থামে না। সে আচমকা গ্রেডির হাত থেকে তার পাইপটা ছিনিয়ে নিয়ে বলে, আজ আমার এরকম অবস্থার জন্য তুমি দায়ী নেলি, সব দোষ তোমার। সে পাইপের জ্বলন্ত ছাই নিজের মাথায় ঢেলে দেয় এবং সবার সামনে পুড়তে থাকে সে। মর্মান্তিক মৃত্যু হয় লটি হলিস্টারের এবং তার মৃতদেহটাকে সেই আইল্যান্ডের মধ্যেই কবর দেওয়া হয়। বার্থেলেমিউ নামে একজন ওই পাগলাগারদে আসে ডক্টর জোসাইয়ার সঙ্গে দেখা করতে। সে বলে, আমি পেপার থেকে কিছুদিন আগে নেলি ব্রাউন সম্পর্কে জানতে পেরেছি। আমার নেমি ব্লাই নামে একজন মেয়ের সাথে সম্পর্ক ছিল আর আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু হঠাৎ একদিনও নিখোঁজ হয়ে যায়। আমি যাকে ভালোবাসতাম সে একজন রিপোর্টার ছিল। নেলি আমাকে ভালোবেসে ব্যাট বলে ডাকত। সে তার প্রেমিকা নেলির বর্ণনা দিতে শুরু করলে তা অবিকল মিলে যায় পাগলাগারদে থাকা নেলির সাথে। জোসাইয়ার বিন্দুমাত্র বুঝতে অসুবিধা থাকে না যে বার্থেলেমিউ যার কথা বলছে সেই মেয়েটাই পাগলাগারদে আছে, এবং এই জন্যই কিছুদিন আগে নেলি ব্যাট শব্দটা শুনে তার অতীতের কিছু দৃশ্য মনে করতে পেরেছিল, কারণ সে তার প্রেমিককে ব্যাট নামেই ডাকত। জোসাইয়া কিন্তু বার্থেলেমিউকে মিথ্যে কথা বলে। সে বলে, আপনি আসতে একটু দেরি করে ফেলেছেন। নেলিকে গতকাল একটা পরিবার অলরেডি নিয়ে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর জোসাইয়া মিথ্যে কথা কেন বলল? আসলে জোসাইয়া নেলিকে ভালোবেসে ফেলেছিল এবং সে তাকে আর হারাতে চায় না। এই জন্য জোসাইয়া চায় না যে নেলি এই পাগলাগারদ থেকে চলে যায়। বার্থেলেমিউ হতাশ হয়ে অ্যাসাইলাম থেকে বেরিয়ে যায়। ঠিক তখন জানালা দিয়ে নেলি বার্থেলেমিউকে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে তার পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করে। সে বুঝতে পারে যে এই মানুষটাই হলো ব্যাট, তার বয়ফ্রেন্ড। সে তার পিছু নিতে শুরু করে এবং চিৎকার করে ডাকছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ব্যাট এতক্ষণে অ্যাসাইলাম ছেড়ে অনেক দূরে চলে গেছে। নেলি জোসাইয়ের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটা খুলে বলে। সে বলে, ওই লোকটা যে এসেছিল ওকে আমি চিনি, ওই আমার বয়ফ্রেন্ড। কিন্তু জোসাইয়া তাকে মিথ্যে কথা বলে। সে বলে, তুমি যাকে দেখেছো সে ব্যাট ছিল না, সে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমার একটা বন্ধু। তোমার মানসিক সমস্যা হচ্ছে এবং এই জন্য তুমি যাকে তাকে ব্যাট রূপে কল্পনা করছো। নেলি বলে, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু আমার ডায়েরিটা আমাকে ফেরত দাও। আমার পরিষ্কার মনে আছে যখন আমি প্রথমবার এখানে এসেছিলাম আমি পুরোপুরি সুস্থ ছিলাম এবং আমার ডায়েরির মধ্যে সমস্ত কিছু লিখেছিলাম আমি। কিন্তু তারপরই গ্রেডি আমার এমন চিকিৎসা করতে শুরু করলো, আস্তে আস্তে সব স্মৃতি মুছে যায়। কি এমন চিকিৎসা করেছিল গ্রেডি কিছুক্ষণ পর জানা যাবে। রাতের বেলায় ওই পাগলাগারদে জোসাইয়া নেলির আরও কাছাকাছি আসার চেষ্টা করে। নেলি ঠিক করে আজ রাতেই এই ভয়ঙ্কর পাগলাগারদ থেকে সে পালিয়ে যাবে। তার পরিকল্পনার কথা সে ফ্যান্টনকে জানায়। নেলি বলে, আজ রাতে তো তোমার ভাই বোট নিয়ে এখানে আসবে, তাই তো? এক কাজ করব, তুমিও তো এখানে বন্দি, চলো আমরা দুজনেই বোটে করে পালাবো। ফ্যান্টন তার কথায় রাজি হয় এবং শরীর খারাপের বাহানা করে সেখান থেকে নেলিকে সে রুমে আসার জন্য বেরোয়। কিন্তু তারা সমুদ্রের দিকে যেতে শুরু করে। অন্ধকার রাত, তারা তাড়াতাড়ি পা চালিয়ে চলছে, হাতে একটা হ্যারিকেন। কিন্তু একদম পাড়ে এসে ফ্যান্টন বুঝতে পারে তার ভাই ইতিমধ্যেই বোট নিয়ে ওই দ্বীপটা ছেড়ে চলে গেছে। ফ্যান্টন ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সে যদি এখন ধরা পড়ে যায় যে সে নেলিকে পালাতে সাহায্য করেছে এবং নিজেও পালাতে চাইছিল, তাহলে তার সঙ্গেও প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা হবে। তাই সে বুদ্ধি করে সে এমনভাবে অভিনয় করতে শুরু করে যেন নেলি পালাচ্ছিল এবং সে নেলিকে পালানোর সময় ধরে ফেলেছে। সে গ্রেডির হাতে তুলে দেয় নেলিকে এবং নেলিকে রিট্রিটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জোসাইয়া নেলিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গ্রেডি কেমন একটা উত্তেজিত হয়ে জোসাইয়াকে বলে, ডক্টর জোসাইয়া, তুমি এর আগেও তো লন্ডনের একটা নামী মানসিক হাসপাতালের ডাক্তার ছিলে, তাই তো? সেখানেও দুজন সুন্দরী রোগিণীর প্রতি তুমি আকৃষ্ট হয়ে পড়ো এবং তারপর সেই হাসপাতাল থেকে তোমাকে বের করে দেওয়া হয়, তাই তো? শরীরের লোভ তো বড়ই ভয়ানক হয় ডক্টর জোসুয়া, কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করব না। শুধু এখন থেকে নেলির দায়িত্ব তোমার নয়, বরং আমার। গ্রেডির কথা শুনে নেলির সবটা মনে পড়ে যায়, তার স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে তার আসল নাম নেলি ব্রাউন নয়, তার আসল নাম নেলি ব্লাই। এমনকি সেদিন ওই লোকটা যে তাকে অ্যাসাইলাম থেকে ফেরত নিতে এসেছিল সেই লোকটাই ছিল বার্থেলেমিউ বা ব্যাট। জোসাইয়া তাকে মিথ্যে কথা বলেছিল। নেলির এটাও মনে পড়ে যে সে আগে জোসেফ পুলিৎজার নামে একটা নিউজ পেপারের হয়ে কাজ করত। সে ছিল একজন রিপোর্টার। সে একদিন এই রহস্যময় আইল্যান্ডের এই পাগলাগারদ সম্পর্কে শুনতে পায় দু একজনের মুখে, যে কিভাবে এখানে মেয়েদেরকে আটকে রাখা হয়, তাদের উপর অকথ্য অত্যাচার করা হয়। ওদিকে বার্থেলেমিউ নীলির পাঠানো একটা চিঠি খুঁজে পায়, যে চিঠিটা সে আগে খুঁজে পায়নি।
সেখানে সে পুলিশ দ্য নিউজ পেপার এবং এই রহস্যময় দ্বীপের এই পাগলা গারদ সম্পর্কে রিসার্চ করার কথা লিখেছিল। বার্থিলিমিউ পুলিশদারের সঙ্গে দেখা করে এবং নেলির নিখোঁজ হওয়ার আসল কারণ জানতে পারে। পুলিশদার বলে, একদিন নেলি হঠাৎ আমার কাছে এসে জানায় তার কাছে এমন একটা খবর আছে যেটা মানুষের জানা দরকার, এবং সে জানায় ব্ল্যাক ওয়েলস পাগলা গারদের ব্যাপারে। নেলি বলেছিল ওখানে নাকি কোনো সুস্থ মানুষকেও রোগীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না, আর তাদের ওপরে নির্মম নিষ্ঠুর অত্যাচার করা হয়, যার পেছনে আছে ম্যাট্রন গ্রেডি, অ্যাসাইলামের প্রধান। নেলির পরিকল্পনা ছিল সে নেলি ব্রাউন ছদ্মনাম ব্যবহার করে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবে। ভালো করে বুঝবে, সে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াবে এবং তাকে মানুষ পাগল ভেবে নিউ ইয়র্ক পুলিশকে ডেকে পাঠাবে, এবং নিউ ইয়র্ক পুলিশ তাকে সোজা পাঠিয়ে দেবে এই দ্বীপের মধ্যে তৈরি পাগলা গারদের মধ্যে, যার নাম ব্যাকওয়েলস মেন্টাল অ্যাসাইলাম। নেলির প্ল্যান সফল হয়। সে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে এখানে পাঠিয়ে দেয়। এই পাগলা গারদে সে একটা ফেক পরিচয়ে ভর্তি হয় এবং তারপর থেকে সে তার ডায়েরিতে এই অ্যাসাইলাম এবং গ্রেডিকে নিয়ে লিখতে শুরু করে। কিন্তু একদিন সে ধরা পড়ে যায়, গ্রেডি তাকে ধরে ফেলে এবং তারপর কি হয়েছিল সেটা পুলিশরা জানে না। ওদিকে দেখা যায় নেলিকে ইতিমধ্যেই দ্য রিট্রিটে নিয়ে আসা হয়েছে। জায়গাটা তার কাছে বড্ড চেনা লাগছে, কারণ সে তো এর আগেও এখানে এসেছে। নেলির এবার সম্পূর্ণ স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে গ্রেডি তাকে ধরে ফেলার পর রিট্রিটে নিয়ে এসেছিল এবং তাকে এখানে ঠান্ডা জলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখা হয়। নেলির অক্সিজেনের ঘাটতি হয় এবং জলের মধ্যে এমন কিছু কেমিক্যাল মেশানো ছিল যাতে তার সমস্ত স্মৃতি মুছে যায়। সে বুঝতেও পারে না সে কে, কিভাবে এসেছিল। এখন যেহেতু তার স্মৃতি ফিরে এসেছে, সুতরাং গ্রেডি আবার নেলির সমস্ত স্মৃতি মুছে দিয়ে তাকে পাগল বানাতে চাইছে। আসলে এই পাগলখানার বেশিরভাগ মেয়েকেই এইভাবেই এই কেমিক্যাল মেশানো জলের মধ্যে ডুবিয়ে তাদের স্মৃতি নষ্ট করে দেওয়া হয়, এবং এই জন্য এখানকার বেশিরভাগ মানসিক রোগী মনে করতে পারে না যে তারা কি জন্যই পাগলা গারদে এসেছিল অ্যাকচুয়ালি, এবং কবে এসেছিল, কার সাথে এসেছিল, তাদের নাম কি, পরিবার কি, কোত্থেকে এসেছে, কিছুই জানে না। এতক্ষণে বার্থিলিমিউ সবকিছু জানতে পেরে সেই পাগলা গারদে এসে পৌঁছায় এবং ডক্টর জোসাইয়ার উপরে চিৎকার করতে থাকে যে কেন সেদিন আমাকে মিথ্যে কথা বলা হলো। বাধ্য হয়ে ডক্টর জোসাইয়া এবং ফেন্টন তাকে সাহায্য করে। ফেন্টন বার্থিলিমিউকে বলে গ্রেডি নেলিকে দ্য রিট্রিটের বেসমেন্টে নিয়ে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য, আপনি যেভাবেই হোক ওকে বাঁচান। ওদিকে দেখা যায় নেলিকে জলের মধ্যে ডোবানো হচ্ছে। নেলির নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। ফেন্টন, জোসাইয়া এবং বার্থিলিমিউ তাড়াতাড়ি বেসমেন্টে এসে পৌঁছায় এবং গ্রেডিকে মরার হাত থেকে বাঁচিয়ে তোলে। নেলি জলের মধ্যে অজ্ঞান অবস্থায় ভাসছিল, তাকে বাঁচানো হয়। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে আসে। বার্থিলিমিউ নেলিকে সেই পাগলাগারদ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পাগলাগারদ ছাড়ার আগে জোসাইয়া নেলিকে তার ডায়েরি ফিরিয়ে দেয়। নেলি বলে, আমার ডায়েরির দরকার নেই, কারণ এখানে কাটানো 10টা দিন আমি কখনো ভুলব না। কিছুদিন পর নেলি তার রিপোর্ট প্রকাশ করে। পেপারে একের পর এক রিপোর্ট প্রকাশিত হয় যে ওই পাগলা গারদে কীরকম ধরনের নির্মম অত্যাচার সবাই করে। পুলিশ তাড়াতাড়ি সেই আইল্যান্ডে আসে এবং ওই পাগলা গারদটাকে তল্লাশি করে। গ্রেডি সহ সবার শাস্তি হয়। নেলি তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে 10 ডেজ ইন আ ম্যাড হাউস নামে একটা বই লেখে, যেটা তাকে বিশ্বের প্রথম সেলিব্রিটি জার্নালিস্ট করে তোলে। আর এই কাহিনী যেটা এতক্ষণ ধরে তোমরা শুনলে, এই কাহিনীটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একটা সত্য ঘটনা, এবং এটা হলো আসল নেলি ব্রাউন। ইনি হলেন আসল গ্রেডি, এবং এটা অ্যাসাইলামের আসল কিছু ছবি। তার এই সাহসী সাংবাদিকতার জন্য আমেরিকার মানসিক স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের সূচনা হয়। শেষ পর্যন্ত ব্ল্যাকওয়েলস নামে ওই পাগলা গারদটা বন্ধ হয়ে যায়। এখন সেই পাগলা গারদটা যেখানে ছিল ওটা বর্তমানে ব্ল্যাকওয়েলস রুজভেল্ট আইল্যান্ড নামে পরিচিত, যেখানে প্রায় 12,000 মানুষ থাকে। তবে অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু কেউ রোগী নয়, সবাই এখন ওখানে যারা বসবাস করে সাধারণ মানুষ বসবাস করে। নেলি 1922 সালে 57 বছর বয়সে মারা যায়, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত সে সাংবাদিকতা ছাড়েনি। এবং 1998 সালে জানা যায় তার সত্যিকারের আসল নাম নেলি ব্লেউ ছিল না, তার আসল নাম ছিল এলিজাবেথ জেন ক্রোকেন। তাকে ন্যাশনাল উইমেন্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। তো এই ছিল আজকের মুভি সত্য ঘটনা অবলম্বনে এসকেপিং দ্য ম্যাড হাউস। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা এই ধরনের ভিডিও কি আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো আর পাগল টাগল না হয়ে সুস্থই থাকো। আমি ততক্ষণ যাই।